গল্পকথা বাই রুবেল চ্যানেলে আজ আমরা পাঠ করব নেসবিটের লেখা বিখ্যাত কিশোর ক্লাসিক দ্য রেলওয়ে চিলড্রেন। বইটি প্রকাশিত হয়েছে সেবা প্রকাশনী থেকে। অনুবাদ করেছেন কাজী আনোয়ার হোসেন। আজকে প্রথম পর্ব। প্রথমেই বলে রাখি, ওরা কিন্তু রেল শিশু নয়। মাঝে মধ্যে মাস্কেলাইন কুক বা প্যান্টোমাইম, জুওলজিক্যাল গার্ডেন কিংবা মাদাম তুষো দেখতে যাবার সময় রেলে চড়েছে, ব্যাস এই পর্যন্তই। আসলে সচ্ছল বাবা মার সুখী সংসারে বেড়ে ওঠা শহরের ছেলে মেয়ে ওরা। চমৎকার লাল ইটের বাড়িতে থাকতো। সামনের রঙিন কাচের দরজা পেরিয়ে টালি বসানো প্যাসেজ, বাথরুমে ঠান্ডা গরম দুরকম পানির ব্যবস্থা, ইলেকট্রিক বেল, ফ্রেঞ্চ উইন্ডো, ধবধবে সাদা পেইন্ট করা ঘরের দেয়াল, মোট কথা স্বাচ্ছন্দ্যের সব উপকরণই ছিল ওদের বাড়িতে। 3 জন ছিল ওরা, 2 বোন 1 ভাই। সবার বড় রবার্টটা, মেয়ে মায়ের কলজের টুকরো, ডাকনাম ববি। তারপরেরটা ছেলে পিটার, বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে চায়। আর সবার ছোট ফিলিস, সকলের ভালো করতে চায়। মা পাড়া বেরিয়ে বোকাগিন্নিদের সঙ্গে গল্পগুজব করে বা সেজেগুজে নিজের বাসায় তাদের অপেক্ষায় বসে থেকে সময় নষ্ট করত না। বাসাতেই থাকতো, ছেলে মেয়েদের সঙ্গ দেবার জন্য বা তাদের সঙ্গে খেলার জন্য, কিছু পড়ে শোনাবার জন্য, হোম টাস্কে সাহায্য করার জন্য সদা প্রস্তুত। প্রায়ই মজার মজার গল্প কবিতা লিখে বিকেলে নাস্তার পর পড়ে শোনাতো সবাইকে। বড় বড় ঘটনা, যেমন কারো জন্মদিন, খেলার ঘরটা নতুন করে সাজানো, কারো মাম্পস থেকে সেরে ওঠা, কিংবা বিড়ালের নতুন বাচ্চাগুলোর নাম রাখার অনুষ্ঠান। এসব উপলক্ষে একটা করে মজার কবিতা বেরিয়ে আসতো মায়ের হাত দিয়ে, আর তা শুনে সবাই ফেটে পড়তো অট্টহাসিতে। 3 ভাই বোন যখন যা দরকার পেয়েছে, সুন্দর সুন্দর জামা কাপড়, জুতো, খেলাঘর ভর্তি হরেক রকম খেলনা, অভাব ছিল না কিছুরই। হাসি খুশি একজন নার্সমেইড ছিল, জেমস নামের একটা কুকুর ছিল, আর হ্যাঁ, বাবাও ছিল একজন খোশমেজাজি। ছুটির দিনে ছেলে মেয়েদের সঙ্গে খেলতে রাজি। শুধু রাজি কেন, খেলতে গিয়ে ওদের চেয়ে কম আনন্দ পেত না বাবা। বুঝতেই পারছো, বড় সুখে ছিল ওরা। সত্যিই সুখে ছিল, কিন্তু ওরা জানতো না কতটা সুখে আছে। টের পেল যখন শহরের এই এসকম ভিলা ছেড়ে চলে যেতে হলো ওদের। বাধ্য হলো সম্পূর্ণ ভিন্ন এক জীবনযাপন করতে। হঠাৎ করেই এলো সেই ভয়ঙ্কর পরিবর্তন। 10ম জন্মদিনে অনেক উপহারের সঙ্গে একটা মডেল রেল ইঞ্জিন পেয়েছে পিটার। এতই সুন্দর যে বিশ্বাস হয় না খেলনা, মনে হয় বহুদূর থেকে দেখা সত্যিকার ইঞ্জিন। অন্যান্য উপহারগুলোও ভালো, কিন্তু এটা একেবারে ভালোর চেয়েও ভালো। এই ভালোর আয়ু শেষ হলো ঠিক 3 দিন পর। পিটারের অভিজ্ঞতার অভাবেই হোক, আর ফিলিসের অতি যত্নের কারণেই হোক, অথবা অন্য কোনো কারণে, বিকট এক আওয়াজ করে বিকল হয়ে গেল ইঞ্জিন। কুকুর জেমস এমনই ভয় পেল যে পালিয়ে গেল বাড়ি থেকে। সারাদিন আর ফিরল না। পেছনের বগিতে হজরত নুহের নৌকায় উঠবে বলে যাত্রী যারা ছিল, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল সব। আর কিছু তেমন চোট খায়নি, শুধু ইঞ্জিন আর পিটারের হৃদয় ছাড়া। অন্য 2 জন জানালো পিটার কেঁদে ফেলেছিল, কিন্তু যেহেতু 10 বছরের ছেলেদের কাঁদতে নেই, ওরা বড় হয়ে গেছে, ও স্বীকার করল না কথাটা। বলল ঠান্ডা লেগেছে বলে এমন লাল দেখাচ্ছে চোখ দুটো। কথাটা সত্যি প্রমাণ করার জন্যই সম্ভবত পরদিন সত্যি সত্যিই ঠান্ডা লেগে গেল ওর। বিছানা ছেড়ে উঠতে পারল না, কিন্তু 2 দিন পরেই হঠাৎ উঠে বসল বিছানায়। পরিজ, বার্লি আর দুধ রুটি আমার 2 চোখের বিষ। আর না, সত্যিকারের খাবার কিছু থাকলে আনো, নইলে এই খাওয়া ছাড়লাম। কি খেতে চাও বলো? মা জিজ্ঞেস করল। কবুতরের রোস্ট, বলল পিটার। বড় এক টুকরো কবুতরের রোস্ট, মস্ত বড়। বাবুর্চিকে কবুতরের রোস্ট বানাতে বলল মা। সেই রোস্ট খেয়ে সেরে উঠল পিটার। আর মাও একটা পদ্য লিখে ফেলল এই উপলক্ষে। রেল ইঞ্জিন ভাঙ্গা থেকে পিটারের কবুতরের রোস্ট খেয়ে সেরে ওঠা পর্যন্ত সব কিছুর বর্ণনা থাকলো তাতে। 3-4 দিন হলো বাবা শহরের কাজে বাইরে গেছে। ইঞ্জিনটা মেরামতের ব্যাপারে বাবার মুখ চেয়ে বসে আছে পিটার, কারণ বাবা সব পারে। যে কোনো কিছু নষ্ট হলে নিয়ে যাও, ঠিক করে দেবে। কাঠের দোলনা ঘোড়ার চিকিৎসা তো বাবাই করে। একবার যখন ছুতোর মিস্ত্রি পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল, বাবা অনেক পরিশ্রম করে ওটার প্রাণ বাঁচিয়েছিল। ফিলিসের পুতুলটার খাটিয়া যখন ভেঙে পড়ল, এক ছুটির দিনে পুরো আধবেলা খেটে খুঁটে ঠিক করে দিয়েছিল বাবা। আর একবার নুহির কিস্তির অনেকগুলো জন্তুকে রক্ষা করেছিল কয়েকটা কাঠের টুকরো পেরেক আর আঠা দিয়ে। অনেক কষ্টে নিজেকে সামলে রেখেছে পিটার। বেশ কিছুক্ষণ আগে এসেছে বাবা, কিন্তু ইঞ্জিন সম্পর্কে টু শব্দটিও করেনিও।
বাবা ডিনার শেষে একটা সিগার জেলে আরাম করে না বসা পর্যন্ত। আইডিয়াটা মায়ের, কিন্তু একে কাজে পরিণত করতে পিটার বেচারিকে অসীম ধৈর্যের পরাকাষ্ঠা দেখাতে হয়েছে। বাবা চুরুটে বার কয়েক টান দেবার পর মা বলল, এতক্ষণে বলা যায়, কি বলো? শোনো ববির বাবা, এক ভয়ানক রেল দুর্ঘটনার ব্যাপারে তোমার সুচিন্তিত মতামত ও পরামর্শ আমাদের দরকার। বেশ তো, মাথা ঝাঁকালো বাবা, বলে ফেলো। দুঃখের কাহিনীটা শোনালো পিটার। তারপর বিধ্বস্ত ইঞ্জিনটা এনে তুলে দিল বাবার হাতে। বাবা ওটাকে গভীর মনোযোগের সঙ্গে এদিক থেকে ওদিক থেকে পর্যবেক্ষণ করলো কিছুক্ষণ, তারপর বলল, ছেলে মেয়েরা রায় শোনার জন্য দম আটকে ফেলেছে। কোনো আশাই কি নেই? ভয়ে ভয়ে জানতে চাইল পিটার। আশা? কি বলো, অনেক আশা আছে, খোশ মেজাজে বলল বাবা। তবে শুধু আশায় কাজ হবে না, ঝালা দিতে হবে কয়েক জায়গায়, আর একটা নতুন ভাল্ব লাগবে। আমার মনে হয় এখন রেখে দিয়ে আগামী শনিবার দুপুরে কাজটা ধরতে পারি আমরা, কি বলো? তবে আমাকে সাহায্য করতে হবে তোমাদের সবার। মেয়েরা কি সাহায্য করবে ইঞ্জিন মেরামতের কাজে? পিটার সন্দেহ প্রকাশ করল। নিশ্চয়ই পারবে, মেয়েরা যথেষ্ট বুদ্ধি রাখে মাথায়, ছেলেদের চেয়ে কম তো নয়ই, কোনো কোনো ক্ষেত্রে অনেক বেশি। তুমি কি বলো ফিল, ইঞ্জিন ড্রাইভার হতে কেমন লাগবে তোমার? ছাইঠাই লেগে বিচ্ছিরি হয়ে যাবে না আমার মুখ? কোনো আগ্রহ নেই ফিলিসের কণ্ঠস্বরে। বলল, তাছাড়া যদি কিছু ভেঙে ঠেঙে ফেলি? আমার খুব ভালো লাগবে, বলল ববি। আমি বড় হলে ইঞ্জিন ড্রাইভার হতে পারবো বাবা, কিংবা একজন কয়লাওয়ালা। ফায়ারম্যানের কথা বলছো তুমি? ইঞ্জিনটা নাড়াচাড়া করতে করতে বলল বাবা। বেশ তো, বড় হয়েও যদি তোমার এই ইচ্ছে বজায় থাকে, আমরা চেষ্টা করে দেখব তোমাকে একজন ফায়ারওম্যান বানানো যায় কিনা। আমি যখন ছোট ছিলাম। এ পর্যন্ত বলতেই সদর দরজায় টোকা পড়ল জোরে। এ হে, কে এলো আবার? বিরক্ত হলো বাবা। লোকে বলে একজন ইংরেজের বাড়ি হচ্ছে তার দুর্গ। সত্যিই যদি তাই হতো, চারিপাশে পরীক্ষা থাকতো, ড্রব্রিজটা তুলে নিলেই নিশ্চিন্ত। কাজের মেয়ে রুত এসে জানালো দুজন ভদ্রলোক দেখা করতে চায় বাবার সঙ্গে। লাইব্রেরিতে বসিয়েছি স্যার, এক মাথা লাল চুল নেড়ে বলল রুত। চাঁদা চাইতে এসেছে বোধহয়, বলল মা। জমজমাট আসরটা দিল নষ্ট করে। একটু তাড়াতাড়ি বিদায় করো, বাচ্চাদের ঘুমের সময় হয়ে এসেছে। কিন্তু দেখা গেল ওদের তাড়াতাড়ি বিদায় করতে পারছে না বাবা। ইস, বলল ববি, সত্যি যদি আমাদের পরীক্ষার ড্রব্রিজ থাকতো, ওটা তুলে দিলেই আর কেউ ঢুকতে পারতো না ভেতরে। লোকগুলো আর কিছুক্ষণ থাকলে বাবা হয়তো ভুলেই যাবে কি হয়েছিল ছোট থাকতে। ছেলে মেয়েদের অস্থিরতা দূর করবার জন্য সবুজ চোখের এক রাজকন্যার গল্প শুরু করল মা, কিন্তু জমছে না, কারণ লাইব্রেরিতে গলার আওয়াজ বাড়ছে। বাবার গলা কেমন জন্য অন্যরকম লাগছে। সাধারণত চাঁদা চাইতে আসা লোকজনের সঙ্গে যে স্বরে কথা বলে সেরকম নয়। এমন সময় লাইব্রেরির বেল বেজে উঠল, সবাই হাঁপ ছেড়ে বাঁচল। যাচ্ছে এতক্ষণে, বলল ফিলিস। রুথকে ডাকছে বাবা ওদের রাস্তা দেখাতে। কিন্তু না, রুথ এসে ঢুকলো এ ঘরে, চেহারা কেমন যেন ফ্যাকাশে। ম্যাম, সাহেব ডাকছেন আপনাকে, বলল সে। কেমন যেন মরার মতো লাগছে ওনাকে, মনে হয় খুব খারাপ সংবাদ। মনটা শক্ত করে নিন ম্যাম, হয়তো পরিবারের কারোর মৃত্যু সংবাদ, কিংবা ব্যাংক ফেল মেরেছে, অথবা। হয়েছে রুথ, শান্ত কণ্ঠে বলল মা, তুমি যাও এখন। লাইব্রেরিতে গিয়ে ঢুকলো মা, আরও কথাবার্তা। বেশ কিছুক্ষণ পর আবার বেল বাজল। রুথ গিয়ে একটা গাড়ি ডেকে আনলো। জুতোর শব্দ শোনা গেল, বেরিয়ে যাচ্ছে। গাড়িটা চলে যেতেই বন্ধ হয়ে গেল সামনের দরজা। তারপর মা এলো। ধবধবে সাদা দেখাচ্ছে মার মুখ, চোখ দুটো আরও বড় দেখাচ্ছে, কেমন চকচক করছে। ঠোঁট দুটো চেপে রয়েছে পরস্পরের সঙ্গে। ঘুমাতে যাবার সময় হয়েছে, বলল মা। রুথ তোমাদের বিছানায় তুলে দিবে। কিন্তু তুমি না বলেছিলে মা, আজ বাবা এসেছে বলে আমরা দেরি করে ঘুমাবো? আপত্তি তুলল ফিলিস। তোমাদের বাবাকে ডেকে নেওয়া হয়েছে বিশেষ কাজে, বলল মা। যাও, এক্ষুনি শুতে যাও সবাই। মাকে চুমো দিয়ে চলে গেল ওরা। ববি একটু দেরি করলো মাকে জড়িয়ে ধরার চোতায়। ফিসফিস করে জিজ্ঞেস করল, কোনো খারাপ খবর মা? কেউ মারা গেছে অথবা? না, কেউ মারা যায়নি, বলে রবারটাকে ঠেলে সরিয়ে দিল মা। আজ তোমাকে কিছুই বলতে পারছি না সোনামণি, যাও তো লক্ষ্মী, যাও এখন। ওদের চুল আঁচড়ে দিল রুথ, জামা ছাড়তে সাহায্য করল। এ কাজ সবসময় মা নিজ হাতে করে। বাতি নিভিয়ে ওদের ঘর থেকে বেরিয়ে রুথ দেখল হাফ প্যান্টের দুই পকেটে হাত ঢুকিয়ে সিঁড়িতে দাঁড়িয়ে আছে পিটার। আচ্ছা বলো তো রুথ, কি হয়েছে? জিজ্ঞেস করল।
আমাকে কিছু জিজ্ঞেস করো না তো, আমি মিথ্যে বলতে পারবো না। লাল চুলের রুত মুখ ঝামটা দিল। দুদিন পর সবই জানতে পারবে, বলেই দুদ্দার করে নেমে গেল নিচে। অনেক রাতে ঘরে এলো মা। চুমু খেলো ঘুমন্ত বাচ্চাদের গালে। ববি জেগে গেল এতে, কিন্তু কিছু না বলে ঘাপটি মেরে পড়ে থাকলো। অন্ধকারে ফোপানির শব্দ শুনে মনে মনে ভাবল, কেন কাঁদছে মা? যদি আমাদের জানতে দিতে না চায়, আমাদের জানতে চাওয়া উচিত নয়। পরদিন সকালে ওরা নাস্তা খেতে নেমে দেখলো মা বেরিয়ে গেছে। লন্ডনে গেছে বলে ঘর ছেড়ে বেরিয়ে গেল রুথ। খারাপ কিছু একটা ঘটেছে মনে হয়, ডিমের খোসা ছাড়াতে ছাড়াতে বলল পিটার। গতরাতে রুথ বলল, দুদিন পর সবই নাকি জানতে পারবো। ওকে জিজ্ঞেস করতে গেছিলে তুমি? বলল রবার্টটা। হ্যাঁ, গেছিলাম। রেগে গেল পিটার। মার মন খারাপ দেখেও কিছু কেয়ার না করে তোমরা ঘুমাতে যেতে পারো, কিন্তু আমি পারি না। তাই মা যে কথা আমাদেরকে বলছে না, সে কথা চাকর বাকরের কাছে জানতে চাওয়া উচিত বলে আমি মনে করি না, বলল রবার্টটা। তুমি তো খুব ভালো, তাই আরও কিছু লেকচার দেওয়ার থাকলে বলো শুনি। আমি ভালো না, এতক্ষণে মুখ খুলল ফিলিস। কিন্তু আমার ধারণা ববি ঠিকই বলেছে। তা তো বটেই, সবসময়ই ঠিক বলে, বলল পিটার। অন্তত ওর তাই ধারণা। আহ, থামো তো, চেঁচিয়ে উঠল ববি চামচ নামিয়ে রেখে। নিজেদের মধ্যে ঝগড়ার সময় এটা নয়। আমার মন বলছে ভয়ানক কোনো বিপদ ঘটতে চলেছে। আমাদের এখন ঠিক থাকতে হবে। কে শুরু করলো শুনি? বাঁকা দৃষ্টিতে চেয়ে জিজ্ঞাসা করল পিটার। চেষ্টা করে নিজেকে সামলে নিল ববি। মনে হচ্ছে আমিই করেছি, তবে কথাটা মনে রেখো, বিজয়ের হাসি হেসে বলল পিটার। কিন্তু স্কুলে যাবার সময় বড় বোনের পিঠে চাপড় দিয়ে বলল, কিছু মনে করো না। বেলা একটায় ফিরে এলো ছেলেমেয়েরা। দুপুরের খাবার খেলো, কিন্তু মায়ের দেখা নেই। বিকেলে চা খাবার সময়ও ফিরল না মা। এমন কোনো দিন হয় না। সন্ধে 7টায় বিধ্বস্ত চেহারা নিয়ে ফিরল মা। এতই ক্লান্ত আর অসুস্থ দেখাচ্ছে যে কেউ কোনো প্রশ্ন করল না। একটা আর্মচেয়ারে বসতেই ফিলিস মার হ্যাট থেকে লম্বা পিনগুলো খুলে নিল। ববি খুলে দিল হাতের গ্লাভস, আর পিটার পা থেকে জুতো খুলে মার নরম রেশমি স্লিপার এনে দিল। একটু চা খেয়ে মা একটু সুস্থির হতেই ববি তার মাথা ব্যথার কথা শুনে কপালে অরিকলন মাখিয়ে দিল। মা বলল, শোনো সোনামণিরা, তোমাদের কয়েকটা কথা বলবো। কাল রাতের ওই লোকগুলো খুব খারাপ সংবাদই এনেছিল। তোমাদের বাবাকে এখন বেশ অনেক দিন দূরে থাকতে হবে। এসব ব্যাপারে আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আমি চাই তোমরা আমাকে সাহায্য করো। এমনভাবে চলো যেন আমার উপর আর চাপ না পড়ে। মার একটা হাত নিজের হাতে চেপে ধরল ববি, বলল, আমরা সেভাবেই তো চলি মা। সাহায্য মনে আমি যখন বাসায় থাকবো না, কেউ কারোর সঙ্গে ঝগড়াঝাটি না করা। অপরাধী দৃষ্টিতে পরস্পরের দিকে চাইল ববি ও পিটার। সব সময় মিলেমিশে ভালো হয়ে চলা। বেশ কিছুদিন এখন আমার বাইরে বাইরে থাকতে হবে। আমরা ঝগড়া করব না, প্রতিজ্ঞা নিল সবাই। এবার আর একটা কথা, এই দুঃসংবাদটা কিসের তা নিয়ে আমাকে বা আর কাউকে কোনো প্রশ্ন করবে না তোমরা কেউ। অস্বস্তি দেখা দিল পিটারের চোখে মুখে। জুতা ঘষল কার্পেটে। তাহলে তোমরা এ ব্যাপারেও কথা দিচ্ছ? মা, আমি রুথকে জিজ্ঞাসা করে ফেলেছি, বলে উঠল পিটার। ভুল করেছি, আমি দুঃখিত, আর কখনো হবে না। ও কি উত্তর দিল? ও বলল, দুদিন পর নাকি সবই জানতে পারবো। এসব কথা তোমাদের জানার কোনো দরকার নেই, বলল মা। এটা বড়দের ব্যাপার, বড়দের অফিসের ব্যাপার। বলো, অফিস আদালতের কিছু বোঝো তোমরা? না, মাথা নাড়ালো ববি। এটা কি সরকারি কোনো ব্যাপার? ও জানে বাবা একজন সরকারি কর্মকর্তা। হ্যাঁ। এবার সোনা পাখিরা শুতে যাও, বলল মা। এসব নিয়ে কিচ্ছু ভেবো না তোমরা, দেখবে সব ঠিক হয়ে যাবে। তাহলে তুমিও কিচ্ছু ভেবো না মা, বলল ছোট্ট ফিলিস। আমরা সবাই ভালো হয়ে চলব। দীর্ঘশ্বাস ফেলল মা, চুমু দিয়ে বিদায় করে দিল ওদের। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে পিটার বলল, কাল সকাল থেকেই আমরা ভালো হয়ে যাব। এখন থেকে নয় কেন, বলল রবার্টটা। কারণ এখন ভালো হওয়ার কিছুই নেই, বুঝলে বুদ্ধ, জবাব দিল পিটার। গালাগালি না করে আমরা এখন থেকে ভালো সম্পর্ক গড়ার চেষ্টা করতে পারি, বলল ফিলিস গম্ভীরভাবে। কে গাল দিচ্ছে? চোখ পাকালো পিটার। ববি জানে যখন বুদ্ধ বলি আমি খারাপ কিছুই বোঝাই না। ওটা ওকে ববি বলে ডাকার মতোই, একই অর্থে বলি। তার মানে? না, তোমরা খারাপ মানে করো না। ওটা হচ্ছে, কি যেন বলে বাবা, ঘনিষ্ঠজনের আদরের ডাক। আচ্ছা চলি, গুড নাইট। মেয়েরা কাপড় ছেড়ে বিশেষ যত্নে সুন্দর করে ভাঁজ করে রাখল। এভাবে ভালো হয়ে চলা শুরু হলো ওদের। ফিলিস বলল, তুমি না বলতে সব একঘেয়ে লাগছে, কিচ্ছু ঘটছে না?
গল্পের বইয়ে কত কি ঘটে মানুষের জীবনে, আমাদের জীবনটা একেবারে বৈচিত্র্যহীন। এবার কিছু একটা ঘটল। আমি এমন কিছু কখনো চাইনি যার ফলে মার কষ্ট হবে, বলল ববি। সব কিছু এমন জঘন্য লাগছে না? পরের কয়েকটা সপ্তাহ ধরে চলল এই জঘন্য অবস্থা। বাইরে বাইরে থাকে মা, খাবার দাবারও বাজে, নোংরা। কাজের লোক একজনকে ছাড়িয়ে দেওয়া হলো। এমা আন্টি বেড়াতে এলেন কিছুদিনের জন্য। মার চেয়ে বয়সে অনেক বড় এমা আন্টি। গভর্নেন্সের চাকরি নিয়ে বিদেশ যাচ্ছেন। নিজের কাপড় তৈরিতেই ব্যস্ত থাকেন তিনি সারাক্ষণ। পোশাকগুলো কেমন বিদঘুটে সেকেলে। দিনরাত চলছে সেলাই মেশিন খড় খড় খড়। আন্টির মেজাজ করা। বাচ্চাদের আদর করার চেয়ে শাসন করাই বেশি পছন্দ তার। ফলে ধারে কাছে ভেড়ে না ওরা কেউ, পালিয়ে থাকে নিরাপদ দূরত্বে। বরং কাজের লোকের সহচর্য ওদের কাছে বেশি কাম্য। মেজাজ ভালো থাকলে বাবুর্চি হাসির গান শোনায়, আর চাকরানিটাও কোনো কারণে ওদের উপর রেগে না থাকলে সদ্য ডিম পাড়া মুরগির ডাক, শ্যাম্পেনের বোতল খোলার আওয়াজ, দুই বেড়ালের ঝগড়া এসব অনুকরণ করে শোনায়। ওরা কেউ কখনো বলে না সেদিন সেই লোক দুজন বাবার জন্য কী দুঃসংবাদ বয়ে এনেছিল। তবে আভাস ইঙ্গিতে বুঝিয়ে দিতে ছাড়ে না যে ইচ্ছে করলে অনেক কিছুই বলতে পারে ওরা। ব্যাপারটা মোটেই স্বস্তিকর নয়। একদিন বাথরুমের দরজায় বুবি ট্রাপ পেতে চমকে দিল পিটার লালচুলো রুদকে। রেগে গিয়ে দৌড়ে ওকে ধরে দুই কানে ঘুষি মারল সে। চেঁচিয়ে বাড়ি মাথায় করল, খারাপই আছে তোর কপালে, বদমাইশ ছোকরা কোথাকার। ভালো হয়ে যা, নইলে যেখানে তোর বাপ গেছে সেখানেই যেতে হবে, এই বলে দিচ্ছি। মা ফিরতেই সব বলে দিল ববি। ফলে পরদিন চলে যেতে হলো রুদকে। তারপর একদিন বাসায় ফিরে বিছানা নিল মা। দুদিন আর উঠল না। ডাক্তার এলো। বাচ্চারা বাড়িময় ঘুরে বেড়ালো এতিমের মতো। ওদের মনে হলো এই বুঝি গোটা ছাদ ভেঙে পড়বে মাথার উপর। এক সকালে নাস্তার সময় নেমে এলো মা, খুবই ফ্যাকাশে, গালে কপালে সূক্ষ্ম ভাঁজ। মিলান হেসে বলল, সোনামণিরা, সব ব্যবস্থা হয়ে গেছে। এবার আমরা এই বাড়ি ছেড়ে দিয়ে গ্রামে গিয়ে থাকব। ছোট্ট একটা সুন্দর সাদা বাড়ি, তোমাদের খুব ভালো লাগবে। এরপর এক সপ্তাহ ধরে চলল প্যাকিংয়ের কাজ। সমুদ্রের ধারে বেড়াতে যাবার মতো শুধু কাপড় চোপড় গোছানো নয়, প্যাক করা হলো চেয়ার টেবিল, বাসনকোসন, কম্বল, বিছানার চাদর, মোমবাতি, কার্পেট, সসপ্যান। বাড়িটাকে মনে হচ্ছে যেন ফার্নিচারের দোকান। মা ব্যস্ত থাকলো, কিন্তু তারই ফাঁকে সময় দিল ছেলে মেয়েদের। গল্প পড়ে শোনালো কিছু। এমনকি ফিলিস যখন স্ক্রুড্রাইভার আনতে গিয়ে আছাড় খেয়ে ব্যথা পেল, ছোট একটা পদ্যও লিখে ফেললো সেই উপলক্ষে। এটা প্যাক করবে না মা? পিতলের কারুকাজ করা একটা সুন্দর ক্যাবিনেট দেখে জিজ্ঞাসা করলো ববি। না, সব নেওয়া যাবে না, বলল মা। শুধু বিচ্ছিরি জিনিসগুলোই নিচ্ছি আমরা। শুধু দরকারিগুলো নিচ্ছি সোনামণি, বলল মা। কিছুদিন আমরা এমন অভিনয় করব যেন গরিব হয়ে গেছি, কেমন? সমস্ত বিচ্ছিরি জিনিস যখন বাঁধাছেদা হয়ে গেল, সবুজ অ্যাপ্রন পরা কয়েকজন লোক এসে ভ্যানে তুলে নিয়ে গেল সব। সেই রাতে দুই বোন আর এমা আন্টিকে নিয়ে মা ঘুমালো যে দুটো ঘরে ভালো ভালো ফার্নিচার রয়েছে তার একটাই। বিছানা সব প্যাক হয়ে চলে গেছে। ড্রয়িং রুমে সোফায় শোয়ার ব্যবস্থা হলো পিটারের। দারুণ মজা লাগছে মা, খুশিতে ছটপট করে উঠল পিটার। বাড়ি বদল ভারী মজার ব্যাপার তো। প্রত্যেক মাসে একবার করে বদল করতে পারলে খুব ভালো হতো। হেসে উঠে ওর চাদর গুজে দিল মা, বলল, আমার জন্য হতো না, এখন ঘুমিয়ে পড়ো লক্ষ্মীসোনা। কথাটা বলে মা যখন ঘুরল, মুখটা দেখে ফেলল ববি। জীবনে কোনোদিন ভুলবে না সে ও মুখ। ছোট বোনের পাশে বিছানায় শুয়ে নিজের মনে ফিসফিস করে বলল, মা গো, তোমার কেমন লাগছে আমি জানি মা। এত ধৈর্য তোমার, এত কষ্টের মধ্যেও তুমি হাসছো। তোমাকে যে কি ভালোবাসি মা আমি। পরদিন অনেক অনেক বাক্স ভর্তি করা হলো টুকিটাকি জিনিস দিয়ে। বিকেলে গাড়ি এলে ওদের স্টেশনে পৌঁছে দিতে। এমা আন্টি বিদায় দিলেন ওদের। ছেলেমেয়েরা মস্ত হাঁপ ছেড়ে বাঁচল। যাদের গভর্নেন্স হতে যাচ্ছেন এমা খালা, সেই বিদেশি বাচ্চাদের জন্য বড় কষ্ট লাগছে আমার, বলল ফিলিস ববির কানে কানে। মরে গেলেও ওদের একজন হতে চায় না আমি। প্রথম দিকে কিছুক্ষণ ট্রেনের জানালা দিয়ে বাইরের সব কিছুর পিছনে সরে যাওয়া দেখতে ভালোই লাগলো ওদের, কিন্তু রাত নামতেই চোখ ঢুলু ঢুলু হয়ে এলো। তারপর একসময় ঢলে পড়ল ঘুমে। কতক্ষণে ট্রেনে ছিল বলতে পারবে না ওরা। জেগে উঠে দেখলো মা ওদের ঝাঁকাচ্ছে। উঠে পড়ো সোনামণিরা, পৌঁছে গেছি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ঠান্ডায় কাঁপছে ওরা।
ইতিমধ্যে ট্রেন থেকে ওদের মাল সামান নামছে। একটু পরেই হাপুস হুপুস ফোঁস শব্দ তুলে ইঞ্জিনটা টেনে নিয়ে চলে গেল ট্রেনটাকে। ওরা তিনজন চেয়ে চেয়ে দেখল গার্ড ভ্যানের পিছনে বাতি দুটো অন্ধকারে মিলিয়ে গেল দূরে। ওরা ঠান্ডায় কাঁপছে, হাঁচি দিচ্ছে, জানে না এই ট্রেনের সঙ্গে জড়িয়ে গেছে ওদের জীবন। নানান কিছু ঘটতে চলেছে এই রেলওয়েকে ঘিরে। ওদের এখন একমাত্র চিন্তা নতুন বাড়ি পর্যন্ত যেতে অনেক হাঁটতে না হয়। এরই মধ্যে সর্দি লেগে গেছে পিটারের, ববির হ্যাট তুবড়ে গেছে, জুতার ফিতে খুলে গেছে ফিলিসের। এসো মা, এসো, ডাকলো মা। হাঁটতে হবে, এখানে কোনো গাড়ি নেই। ঠেলা গাড়ির পিছনে অন্ধকারে হাঁটছে ওরা। খানাখন্দ গর্তে ভরা অসমান রাস্তা, হোঁচট খাচ্ছে উঁচু হয়ে থাকা পাথরে পা বেঁধে। ফিলিস তো আনমনে হাঁটতে হাঁটতে পড়েই গেল কাদামাটি ভরা একটা গর্তে। ট্রেনে যখন তোলা হলো তখন ভিজে একেবারে চুপচুপে হয়ে গেছে। রাস্তায় বাতির কোনো ব্যবস্থা নেই। ওদের মনে হলো যেন ক্রমে উপর দিকে উঠে যাচ্ছে। মালটানা ঠেলা গাড়িটা চলছে ধীর গতিতে। চাকার নিচে ইট পাথর পড়লে মনে হচ্ছে কসমস করে চিবাচ্ছে ওগুলা। গাড়ির পেছন পেছন হাঁটছে ওরা। কিছুক্ষণ পর চোখে যখন আধার সয়ে এলো, আবছাভাবে দেখলো ওরা গাড়ির উপর দুলছে ওদের বাক্সগুলো। ঠেলা গাড়ি ঢোকার জন্য একটা গেট খুলতে হলো। রাস্তাটা এবার নিচের দিকে নামছে। মনে হচ্ছে মাঠের মধ্য দিয়ে চলেছে ওরা। একটু পরেই ডান ধারে কালো একটা ঢিপির মতো কি দেখা গেল। ওই যে বাড়িটা, বলল মা। মেয়ে লোকটা জানালার সব খড়খড়ি বন্ধ রেখেছে কেন ভাবছি। কোন মেয়ে লোক জিজ্ঞাসা করল ববি। একজনকে কাজে নিয়েছি, কথা ছিল ঘরদোর পরিষ্কার করে আসবাবপত্র গুছিয়ে আমাদের জন্য খাবার রেডি করে রাখবে। বাড়ির চারপাশে নিচু দেওয়ালে দেখা গেল ভেতরে গাছগাছালি। ওই হচ্ছে বাগান, বলল মা। একগাদা কালো বাঁধাকপির মতো দেখাচ্ছে, পিটার মত প্রকাশ করল। দেওয়ালের পাশ ঘেঁষে এগিয়ে চলল ঠেলাগাড়ি। বাড়ির পেছন দরজায় গিয়ে থামবে। বাড়ির ভেতরে কোথাও কোনো আলো নেই। সবাই মিলে দমাদম দরজায় পিটালো, কিন্তু কেউ এলো না। মিসেস ভিনি বোধহয় বাড়ি চলে গেছে, বলল ঠেলাগাড়ির চালক। আপনাদের ট্রেন তো আজ দেরি করে এসেছে। কিন্তু চাবি যে ওর কাছে, মা বলল। এখন করি কি? ওটা নিশ্চয়ই পাপোশের নিচে রেখে গেছে, বলে ঝুঁকে পড়ল ঠেলাওয়ালা। এই দেখেন ম্যাম, যা বলেছি। দরজা খুলে ঠেলা গাড়ি থেকে লণ্ঠনটা এনে রাখলো টেবিলের উপর। জিজ্ঞেস করল, মোমবাতি আছে? কোথায় কি আছে কিচ্ছু জানি না, জবাব দিল মা বিরস কণ্ঠে। টেবিলের একপাশে একটা মোমবাতি খুঁজে পেয়ে জ্বালল লোকটা। বাচ্চারা দেখল এটা একটা বড়সড় রান্নাঘর, মেঝেটা পাথরের। চুলোর সামনে ফ্লোর ম্যাট নেই। দরজা জানলায় একটাও পর্দা নেই। শহর থেকে পাঠানো কিচেন টেবিলটা শুধু ঘরের মাঝখানে পাতা। চেয়ারগুলো ঘরের এক কোণে, হাঁড়ি পাতিল থালা বাসনগুলো আরেক কোণে। চুলোয় আগুন নেই, শুধু ঠান্ডা ছাই। বাক্সগুলো ভেতরে এনে দিয়ে চলে যাবে বলে ঠেলাওয়ালা যেই ঘুরেছে, অমনি একটা কিসমি ছুটুপুটির আওয়াজ পেল ছেলেমেয়েরা। মনে হলো শব্দটা আসছে যেন দেওয়ালের ভেতর থেকে। চমকে উঠল মেয়েরা। কিসের শব্দ ওটা? ও কিছু না, ছুঁচো, বলে দরজা ভিড়িয়ে দিল লোকটা। আর ঠিক সেই সময় বাতাস লেগে দপ করে নেভে গেল মোমবাতি। ওরে বাপ, বলল ফিলিস। এখানে না এলেই বোধহয় ভালো হতো। ওর ধাক্কা লেগে দড়াম করে উল্টে পড়ল একটা চেয়ার। কিছু না বলে অন্ধকারে বলে উঠল পিটার, ছুঁচো। কি মজা না, বলল মা। অন্ধকারে টেবিল হাতড়াচ্ছে ম্যাচের জন্য। বেচারি ইঁদুরগুলো যা ভয় পেয়েছে না। কে বলেছে ছুঁচো, ওগুলো ইঁদুর। ম্যাচ জেলে মোমবাতি ধরাতে কাপা কাপা আলোয় সবাই সবাইকে দেখল। তোমরা সব সময় বলো সব একঘেয়ে লাগছে, কিচ্ছু ঘটছে না। এতদিনে কিছু একটা ঘটল, রীতিমতো রোমাঞ্চকর, তাই না? যাই হোক, মিসেস ভিনিকে আমি রুটি, মাখন, মাংস এসব এনে রাখতে বলেছিলাম। সাপারও তৈরি করে রাখার কথা ছিল। মনে হয় ডাইনিং রুমে সব সাজিয়ে রেখেছে। চলো গিয়ে দেখি। পাশেরটাই ডাইনিং রুম। একটা মোমবাতির আলোয় এ ঘরকে বেশি অন্ধকার লাগছে। কারণটা বোঝা গেল। রান্নাঘরের দেয়াল চুনকাম করা, সাদা, কিন্তু এ ঘরের দেয়ালের মেঝে থেকে ছাদ পর্যন্ত গাঢ় রঙের কাঠ দিয়ে মোড়া। শহরে ওদের বাড়ির খাবার ঘরে যেসব আসবাব ছিল সেগুলো এখানে স্তূপ করে রাখা। শহরের সেই বাড়িটার কথা ভাবলে এখন মনে হচ্ছে যেন সেসব সেই কবেকার কথা, আর কত দূর।
ধুলোমাখা টেবিল রয়েছে ঠিকই, চেয়ারগুলোও রয়েছে, কিন্তু খাবারের চিহ্ন নেই। চলো অন্য ঘরগুলোই দেখি বলে এগোলো মা। 3 ছেলে মেয়েও গেল সঙ্গে। প্রতিটা ঘরে আতখাপছাভাবে সাজানো রয়েছে আসবাব, মেঝের উপর ছড়ানো ছিটানো থালা বাসন আর টুকিটাকি কত কি, কিন্তু খাওয়ার মতো কিচ্ছু নেই। স্টোর রুমে পাওয়া গেল শুধু একটা জং ধরা টিনের কৌটা আর ভাঙা বাসনের আধখানা টুকরা। জঘন্য মেয়ে মানুষ তো, রেগে গেল মা। টাকা নিয়ে স্রেফ কেটে পড়েছে, আমাদের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থাই করেনি। আজ তাহলে আর সাপার হবে না? হতাশ কণ্ঠে প্রশ্নটা করে এক পা পিছালো ফিলিস। পায়ের তলায় মড়মড় শব্দে ভাঙল একটা সাবানদানি। নিশ্চয়ই হবে, বলল মা। তবে সেজন্য তলকুঠুরিতে রাখা বড় বড় বাক্সগুলোর একটা খুলতে হবে। ফিল, সাবধানে পা ফেলো লক্ষ্মী। পিটার, মোমটা ধরো তো বাপ। রান্নাঘর থেকে সেলারে নামতে হয়। 5 ধাপ কাঠের সিঁড়ি বেয়ে নেমে গেল সবাই। মোমবাতির আলোয় একটা বিশাল বাক্স খোলার চেষ্টা করছে মা, কিন্তু কিছুতেই সুবিধা হচ্ছে না। পেরেক মেরে শক্ত করে আটকানো রয়েছে। হাতুড়িটা কোথায়? জিজ্ঞেস করল পিটার। আর কোথায়, বলল মা, এই বাক্সের মধ্যেই ঢুকিয়ে দিয়েছি। যাক, এখন ওই কয়লা খোঁচানোর শিক আর ওই বেলচাটাই ভরসা। বেলচার শিক নিয়ে বাক্সের সঙ্গে রীতিমতো যুদ্ধ শুরু করল মা। আমাকে দাও, বলল পিটার। ওর মনে হচ্ছে ও করলে ভালোভাবে পারবে। সবারই তাই মনে হয়। অন্য কাউকে সুতোর গিট ছাড়াতে বা চুলোর আগুন ধরাতে বা বাক্স খুলতে দেখলে। মা, হাতে ব্যথা পাবে, বলল ববি। আমাকে দাও। ইস, বাবা যদি থাকতো এখন, বলল ফিলিস। 2 ঝাঁকিতে খুলে ফেলতো এটা। আরে লাথি মারছো কেন ববি? কই না তো, জবাব দিল ববি। এমনি সময় ক্যাসকুস আওয়াজ তুলে লম্বা এক ব্রেক বেরিয়ে আসতে শুরু করলো। এরপর আর বেশি সময় লাগলো না। শিক ঢুকিয়ে চার দিতেই খুলে গেল একদিকের ডালা। বাহ, দেখো দেখো, বলে উঠল মা। প্রথমেই মোমবাতি। 2 মেয়ে জ্বালাও দেখি কয়েকটা। তসতরিতে 2 ফোঁটা মোম ফেলে তাতে বাতিটা সোজা করে ধরলেই আটকে যাবে। আধার দূর না হলে মনে ফুর্তি আসে না, আধারে আনন্দ প্যাঁচা আর ইঁদুরের। অল্পক্ষণেই 14টা মোমের আলোয় আলোকিত হয়ে উঠল ডাইনিং রুমটা। কয়লা আর কাঠ জোগাড় করে ফায়ারপ্লেসে আগুন জ্বেলে ফেলল ববি। মে মাসের তুলনায় বড় বেশি ঠান্ডা, কথাটা বলেই বুঝতে পারল ববি। ঠিক বড়দের ভঙ্গিতে বড়দের মতো করে বলা হয়েছে কথাটা। মোমবাতি আর ফায়ারপ্লেসের আলোয় খাবার ঘরটা অন্যরকম লাগছে এখন। মেয়েরা ব্যস্ত ভঙ্গিতে গোছগাছ করে ফেলল, অর্থাৎ চেয়ারগুলোর পিঠ দেওয়ালে সাটিয়ে দিল। টুকিটাকি জিনিসগুলো এক কোণে সরিয়ে বাবার চামড়ার আর্ম চেয়ারটা এমনভাবে রাখলো যাতে ওগুলো দেখা না যায়। বা ভেরি গুড। একটা ট্রে হাতে ঘরে ঢুকে ওদের প্রশংসা করল মা। ট্রেতে নানান ধরনের শুকনো খাবার। দাঁড়াও, একটা টেবিল ক্লথ নিয়ে আসি। সবাই খুব ক্লান্ত, কিন্তু টেবিল ক্লথ বিছিয়ে খাবার সাজানো হতে আগ্রহের সাথে খেয়ে নিল শুকনো সাপার। খাওয়ার পর অল্প একটু খুঁজতেই পাওয়া গেল বিছানার চাদর। তারপর ওগুলো যার যার বিছানায় পাতা হতেই হাঁপ ছেড়ে উঠে পড়ল যে যার খাটে। ঘুমাও সোনামণিরা, বলল মা। আমার ধারণা ছুঁচো নেই, তবু আমার ঘরের দরজাটা খোলা থাকবে, কোনো ভয় নেই। যদি কোনো ইঁদুর টিঁদুর আসে, হাঁক ছেড়ো। আমি এসে ওটাকে এমন বকা দেব যে পালাতে পথ পাবে না। নিজের ঘরে চলে গেল মা। ওদের সঙ্গে আনা ঘড়িতে যখন 2 বাজার ঘন্টা পড়ল, তখনও ববি জেগে। এই আওয়াজটা সবসময় ওর কাছে দূর থেকে ভেসে আসা গির্জার ঘন্টার মতো লাগে। পাশের ঘরে এখনও নড়চড়ে বেড়াচ্ছে মা। তারপর আর কিছু মনে নেই ওর। পরদিন সকালে উঠে ফিলিসের চুল ধরে আসতে টান দিল ববি। কি হলো, চুল টানো কেন? বলে পাশ ফিরে শুতে গেল ফিলিস। পুরো ঘুম হয়নি ওর। আরে উঠো, উঠে পড়ো, ওর কাঁধ ধরে ঝাঁকালো ববি। আমরা নতুন বাড়িতে এসেছি, মনে নেই তোমার? চাকর বাকর নেই, আমাদের নিজেদেরই কাজ করতে হবে। মা ওঠার আগেই আমরা পা টিপে টিপে নিচে গিয়ে সব কিছু রেডি করে রাখবো। পিটারকে ডেকে তুলেছি, ওঠো, কাপড় পরে নাও, ও রেডি হয়ে আসছে এখনই। চটপট পোশাক পরে নিয়ে নিঃশব্দে নিচে নেমে গেল ওরা। পিছনের আঙ্গিনায় একটা চাপ কল পেয়ে সেখানে হাত মুখ ধুয়ে নিল। একজন চাপ দিচ্ছে হ্যান্ডেলে, অন্যজন ধুচ্ছে। ছলাৎ করে পানি পড়ে পা ভিজে যাচ্ছে বটে, কিন্তু খুব মজা পেল ওরা। বেসিনে ধোয়ার চেয়ে অনেক মজা, তাই না? বলল ববি। পাথরের ফাঁকে ওই আগাছাগুলোর পাতা দেখো, কি সুন্দর চকচক করছে। আর ওই ছাতের ঢালে শ্যাওলা দেখো। আর হ্যাঁ, ওই দেখো ফুল।
এটা ইস্কম্ভিলার চেয়ে অনেক 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 সুন্দর, বলল ফিলিস। ভাবছি বাগানটা না জানি কেমন। বাগান পরে দেখা যাবে, উৎসাহে ফেটে পড়েছে ববি। চলো আগে কাজ সারি। চুলায় আগুন জ্বেলে প্রথমে পানি ভরা কেটলি চাপালো তাতে, তারপর নাস্তার জন্য টেবিল সাজালো। সব জিনিস পাওয়া গেল না, তাই একটা কাচের অ্যাস্ট্রেকে বানাতে হলো লবণদানি। একটা বেকিং টিন সাজিয়ে রাখলো টেবিলে। ওদের মনে হলো এর উপর পাউরুটি রাখা যেত যদি থাকতো। এরপর কি করবে? আর কোনো কাজ না পেয়ে আবার বেরিয়ে এলো ওরা বাইরে। ঝকঝকে সকাল। চলো বাগানে যাই, প্রস্তাব দিল পিটার। চলল ওরা, কিন্তু অনেক খোঁজাখুঁজি করেও পেল না বাগানটা। বাড়ির চারপাশে বার কয়েক চক্কর দিল, কিন্তু বাগানের দেখা নেই। আঙ্গিনাটা বাড়ির পিছনে, তার পিছনে আস্তাবল আর মালির ঘর। অন্য 3 দিকে খালি মাঠ, দেয়াল নেই। তাহলে গতরাতে যে বাগানের দেয়াল দেখলো ওরা, সেটা গেল কোথায়? এলাকাটা পাহাড়ি, নিচের দিকে তাকিয়ে রেল লাইন দেখতে পেল ওরা। আর রয়েছে বহুদূরে হাঁ করা একটা গুহার কালো মুখ। স্টেশনটা চোখের আড়ালে। দূরে উপত্যকার এক মাথায় বড়সড় একটা ব্রিজ দেখা যাচ্ছে। বাগানটা বাদ দাও, বলল পিটার। চলো নিচে যাই, হয়তো ট্রেন দেখা যাবে। সে তো এখান থেকেও দেখা যাবে, নরম গলায় বলল ববি। আসো একটু বসি। মাটি ফুঁড়ে বেরিয়ে আসা মস্ত একটা ধূসর রঙের সমতল পাথরের উপর বসলো ওরা। এরকম আরও অনেক পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে পাহাড়ের ঢালে। মা যখন সকাল 8টায় ওদের খোঁজে বেরিয়ে এলো, ওরা তখন রোদের মধ্যে পাথরের উপর শুয়ে বেঘরে ঘুমাচ্ছে শুকনিদ্রায়। ভোর 5:30টার দিকে আগুন জ্বেলে চুলায় কেটলি চাপিয়েছিল ওরা। আগুন নিভে যাওয়ার আগেই বাষ্প হয়ে উড়ে গেছে সব পানি। তারপর পুড়তে পুড়তে খসে গেছে কেটলির তলা। টেবিলে রয়েছে অপুটু হাতে সাজানো না ধোয়া কাপ, তস্তরি, থালা। ঠিক আছে, এখন আর ওসব ধুতে হবে না, বলল মা। আর একটা ঘর পেয়েছি, আমি ভুলে গিয়েছিলাম ওটার কথা। চলো তোমাদের অবাক করে দেব। গত রাতে আধো অন্ধকারে কেউ লক্ষ্য করেনি রান্নাঘরে আরও একটা দরজা আছে। ওটাকে মনে হয়েছিল দেয়াল আলমারির দরজা। ওটা খুলতেই দেখা গেল ওপাশে ছোট্ট একটা 4 কোণা ঘর আছে। সেই ঘরের টেবিলে সাজানো রয়েছে রুটি, মাখন, ঠান্ডা গরুর মাংসের রোস্ট, পনির আর আপেল পাই। পাই দিয়ে নাস্তা? চেঁচিয়ে উঠল পিটার। দারুণ জমবে মনে হচ্ছে। এটা নাস্তা নয়, আমাদের গতরাতের সাপার, বলল মা। খাবার সাজিয়ে দিয়ে একটা চিঠি লিখে রেখে মিসেস ভিনিকাল তাড়াতাড়ি বাড়ি চলে গেছিল। তার মেয়ের জামাইয়ের নাকি হাত ভেঙে গেছে, আর সকাল 10টায় আসছে। খুশি মনে এই উদ্ভট নাস্তা খেলো সবাই। পিটারের তো প্লেট শেষ করে আরও চাইল। বলল, আমাদের কাছে এটা ডিনারের মতো, খুব ভরে উঠেছি না? প্যাকিং বাক্স থেকে মালপত্র বের করে গুছিয়ে রাখতে দুপুর গড়িয়ে গেল। ছোট ছোট পাগুলো ব্যথা হয়ে গেল কাপড়, থালা বাসন সব ঠিক জায়গায় সাজিয়ে রাখার জন্য ছুটাছুটি করতে করতে। শেষে ক্লান্ত হয়ে পড়ল মা। বলল, না আজ আর না, ঘণ্টাখানিক গড়িয়ে না নিলে আর চলছে না, নইলে ঘুমিয়েই পড়ব সাপার টেবিলে মাথা রেখে। মা নিজের ঘরে গিয়ে ঢুকতেই চোখে চোখে চাইল ওরা 3জন। একই চিন্তা ঘুরছে 3টি ছোট্ট মাথায়। কি করা যায় এখন? একই সঙ্গে উত্তর পেয়ে গেল ওরা। চলো রেল লাইনে চলো। রওনা হতে গিয়ে বাগানটা আবিষ্কার করে ফেলল 2 বোন। আস্তাবলের পিছনেই ছিল ওটা, উঁচু দেয়াল দিয়ে ঘেরা। কিন্তু ওদের থামতে দিল না পিটার। আরে বাগান রাখো এখন, সকালে শুনেছি মার কাছে ওটা কোথায়। এখনও যখন আছে পালিয়ে যাবে না। কাল দেখা যাবে বাগান, এখন চলো রেল লাইনে চলো। ঢাল বেয়ে নামছে ওরা। ছোট ঘাসে ছাওয়া পাহাড়ের গা, মাঝে মধ্যে এক একটা ঝোপঝাড় আর ছড়ানো ছিটানো ধূসর বা হলুদ রঙের পাথর, যেন মাটির নিচ থেকে মাথা তুলেছে ওদের দেখবে বলে। ঢালের শেষটুকু বেশ খাড়া, তারপরে কাঠের বেড়া, তার ওপাশে চকচকে ইস্পাতের রেল লাইন, টেলিগ্রাফ পোস্টগুলোর মাথায় তার, একটা উঁচু থামের মাথায় সিগন্যাল। বেয়েছে কাঠের বেড়ায় মাথায় উঠে পড়ল ওরা। এমনি সময়ে গুম গুম শব্দ কানে আসতেই ডান দিকে তাকালো সবাই। ওদিকটাতে পাথুরে পাহাড়ের গায়ে সুড়ঙ্গের অন্ধকার মুখ দেখেছিল ওরা আজ সকালে। হঠাৎ তীক্ষ্ণ চিৎকার ছেড়ে ওই মুখ দিয়ে বেরিয়ে এলো একটা ট্রেন। খড়খড় খটাখট আওয়াজ তুলে ঝড়ের বেগে চলে গেল ওদের সামনে দিয়ে। বাতাসের ঝাপটা এসে লাগলো ওদের গায়ে। দীর্ঘশ্বাস টেনে ববি বলল, ইস, মনে হলো বিশাল এক ড্রাগন চলে গেল, গরম নিঃশ্বাসে ঝাপটা দিয়ে গেল যেন।
আমার মনে হয় ড্রাগনের আস্তানা ঠিক ওই টানেলের মতোই দেখাবে বাইরে থেকে, বলল ফিলিস। পিটার বলল, কখনো ভাবিনি এত কাছ থেকে ট্রেন দেখতে পাবো, জানতাম না এত মজা। খেলনা ট্রেনের চেয়েও, জানতে চাইল ববি। দুটো দুরকম, গম্ভীরভাবে জবাব দিল পিটার। ট্রেনের পুরোটা দেখলে কেমন যেন অদ্ভুত লাগে, ভীষণ উঁচু, তাই না? হ্যাঁ, বলল ফিলিস, আমরা সবসময় অর্ধেকটা দেখেছি, বাকি অর্ধেক ঢাকা থাকে স্টেশনের প্ল্যাটফর্ম দিয়ে। ভাবছি ট্রেনটা লন্ডনে গেল নাকি, আনমনে বলল ববি। বাবা আছে লন্ডনে, চলো না স্টেশনে গিয়ে জেনে নিই, বলল পিটার। চলল সবাই। লাইনের পাশ দিয়ে হাঁটছে। মাথার উপর টেলিগ্রাফের তারে কেমন বিচিত্র গুঞ্জন। চলন্ত ট্রেনে থাকলে মনে হয় টেলিগ্রাফের পোস্টগুলো বুঝি খুব কাছাকাছি বসানো, একটু পরপরই তারগুলো লাফিয়ে উঠে ওগুলোর মাথা ছুটছে। কিন্তু হাঁটতে গিয়ে দেখল বেশ অনেক দূরে দূরে পোতা রয়েছে খুঁটিগুলো। হাঁটতে হাঁটতে একসময় এসে গেল স্টেশন। এর আগে বড়দের সঙ্গে ছাড়া কেউ ওরা স্টেশনে যায়নি। স্লিপারের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে যাওয়ার তো প্রশ্নই ওঠে না। স্টেশনে পৌঁছালো ওরা প্ল্যাটফর্মের এক প্রান্তের ঢাল বেয়ে উঠে। প্রথমে উকি দিল দারোয়ানের কামরায়। টেবিলের একপাশে রাখা কয়েকটা লণ্ঠন, দেওয়ালে সাটা রেলওয়ে টাইম টেবিল। একটা টুলে বসে সামনে কাগজ মেলে ধরেছে একজন মাঝবয়সী লোক। অনেকগুলো লাইন এখানে, পরস্পরকে ভেদ করেছে কয়েকটা। কোনোটা আবার খানিকটা সরে গিয়ে থেমে দাঁড়িয়েছে, যেন কিছুতেই আর আগে বাড়তে রাজি নয়। বেশ কয়েকটা বগি দাঁড়িয়ে আছে একধারে। পাশেই মস্ত এক কয়লার স্তূপ। বাসায় যেমন রাখা হয় সেরকম ঢিলে ঢালেভাবে টাল দেওয়া নয়, বড় বড় চৌকোন চাই দিয়ে বাইরেটা দেওয়ালের মতো করে গাঁথা। দেওয়ালের মাথার দিকে সাদা একটা টানা রয়েছে এদিক থেকে ওদিক পর্যন্ত। স্টেশনের গেটের কাছে দুবার ঘন্টি বেজে উঠতেই তড়াক করে উঠে ঘর থেকে ছুটে বেরোলো দারোয়ান। ভদ্রভাবে আদাব দিয়ে চট করে জিজ্ঞাসা করল পিটার, আচ্ছা, কয়লার গায়ে ওই সাদা দাগগুলো কিসের জন্য? কতটা কয়লা আছে তার চিহ্ন, বলল লোকটা। কেউ চুরি করলে যেন টের পাওয়া যায়। কাজেই খোকা, কয়েক টুকরো পকেটে পুরে কেটে পড়ার চেষ্টা করো না। ঠাট্টা করে বলা কথাটা ঠাট্টা হিসাবেই নিল পিটার, যদিও কথাটার তাৎপর্য বুঝতে পারবে ও কিছুদিনের মধ্যেই। দারোয়ান লোকটাকে বেশ ভালো লাগলো ওর। বাবা যেখানে আছে ট্রেনটা সেই লন্ডনে যায় কিনা জানতে এসেছিল ওরা, কিন্তু স্টেশনে পৌঁছে এটা ওটা দেখতে সব ভুলে গেছে বেমালুম। ছোটদের এমনই হয়। বাবাকে হঠাৎ করে হারিয়ে আর মায়ের দুঃখ কষ্ট দেখে প্রচণ্ডভাবে নাড়া খেয়েছিল ওরা। প্রথম দিকে দম বন্ধ হয়ে আসতে চাইতো, হাঁপ ধরে যেত, গভীর একটা ছাপ পড়েছিল ওদের ছোট্ট হৃদয়ে। কিন্তু নতুন পরিবেশে এসে গভীরতা হারিয়েছে সে ছাপটা। বাবাহীন জীবনে অভ্যস্ত হয়ে উঠেছে ওরা, যদিও ভোলেনি তাকে ওরা। বাবাকে ভোলা যায় না। এখানে স্কুলে যেতে হয় না, মার সান্নিধ্য পাওয়া যায় না, এই সব কিছুতেই অভ্যস্ত হয়ে উঠেছে ওরা ধীরে ধীরে। সারাদিন নিজের ঘরের দরজা বন্ধ করে লেখে মা সারাক্ষণ, খালি লেখা লেখা আর লেখা। বিকেলে চা খাবার সময় নিচে নেমে নিজের গল্প পড়ে শোনায় কোনো দিন। এই সময়টা ওদের বড় ভালো লাগে। গল্পগুলো দারুণ। গ্রামের এই বড় বড় পাথর, পাহাড়, উপত্যকা, গাছ, ওই ওপাশ দিয়ে বয়ে যাওয়া খাল, তারপর ওই রেলওয়ে, এসব ওদেরকে এমনই মাতিয়ে রাখল যে শহরের সেই জীবন, সেই ভিলাটা এখন মনে হয় যেন সত্যি নয়, স্বপ্নে দেখেছে। কয়েকবারই মা ওদের বুঝিয়েছে আমরা খুব গরিব হয়ে গেছি, কিন্তু এ কথা ওদের মনে কোনো দাগ কাটেনি। মনে হয়েছে কথার কথা, কোথায় গরিব, ভালোই তো খেতে পাচ্ছে ওরা। যেরকম জামা কাপড় এতদিন পরে এসেছে তাই তো পড়ছে। কিন্তু জুন মাসে নামলো বৃষ্টি, 3 দিন পড়তেই থাকলো একটানা। সেই সাথে পড়ল কনকনে শীত, অসম্ভব ঠান্ডা। কেউ বেরোতে পারছে না ঘর থেকে, প্রত্যেকে কাঁপছে শীতে। মার ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো ওরা 3 জন, টোকা দিল। হ্যাঁ বলো, কি হয়েছে? ভেতর থেকে জিজ্ঞাসা করলো মা। মা, আগুন জ্বালি, বলল ববি। আমি জানি কি করে জ্বালে। না সোনামণি, বলল মা, কয়লার অনেক দাম, জুন মাসে আগুন জ্বালানো যাবে না। শীত লাগলে এক কাজ করো, চিলেকোঠায় খানিক লাফালাফে করোগে যাও, তাহলে দেখবে বেশ গরম লাগছে। কিন্তু মা, আগুন জ্বালাতে কয়লা তো বেশি লাগে না। তা ঠিক সোনামানিক, তবে যতটা লাগে তাও আমাদের জন্য বেশি, খুশি খুশি গলায় বলল মা। এবার ভাগো দেখি লক্ষ্মীরা, আমি খুব ব্যস্ত। মা এখন সবসময় ব্যস্ত, পিটারের কানে ফিসফিস করে বলল ফিলিস। পিটার জবাব দিল না, শুধু কাঁধ ঝাঁকালো, কি যেন ভাবছে।
চিলেকোঠার এক কোণে তৈরি হয়ে গেল ভয়ঙ্কর এক দস্যুর আস্তানা। পিটার দস্যু সর্দার, ববি হলো একধারে তার প্রধান সাংঘাত, বিশ্বস্ত অনুচরবৃন্দ এবং সবশেষে ফিলিসের বাবা। সুন্দরী তরুণী ফিলিসকে পিটারের আদেশে ধরে এনে বন্দি করেছে সে। ডাকাত দল সেজে নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছে এবং বিশাল অঙ্কের মুক্তিপণের টাকা অর্থাৎ ছিমের বিচি দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। বিকেলে চা খেতে যখন নামলো তখন পাহাড়ি দস্যুদের আনন্দ আর ধরে না। কিন্তু ফিলিস যেই মাখন রুটিতে জ্যাম লাগাতে গেল, মা বলল, দুটোই একসঙ্গে খেও না লক্ষ্মী, হয় জ্যাম না হয় মাখন, ঠিক আছে? বিলাসিতার উপায় নেই এখন আমাদের, বুঝেছ? কাজে চুপচাপ প্রথমে মাখন দিয়ে একটা পাউরুটি খেলো ফিলিস, তারপর আর একটা রুটিতে জ্যাম লাগিয়ে খেলো। পিটার তখন চিন্তিত ভঙ্গিতে চায়ে চুমুক দিচ্ছে। চা নাস্তার পর ফিরে গেল ওরা চিলেকোঠায়। মাথায় একটা বুদ্ধি এসেছে, ঘোষণা করল পিটার। কি বুদ্ধি? জানতে চাইল দুই বোন। তোমাদের বলা যাবে না, গম্ভীর কণ্ঠে বলল পিটার। তাই নাকি? বলল ববি। ফিল বলল, তাহলে এক কাজ করো, বলো না। মেয়েরা একটুতেই রেগে যায়, দর্শনা আড়ালো পিটার। আর ছেলেরা? তাচ্ছিল্যের ভঙ্গিতে বলল ববি। ওরা খুব ভালো। যাই হোক, তোমার বুদ্ধি তোমার কাছেই থাক, আমি অন্তত জানতে চাই না। একদিন জানবে, রহস্যময় কণ্ঠে বলল পিটার। আমার সঙ্গে ঝগড়া না বাঁধালে অন্তত এটুকু বলতাম যে তোমাদের না বলার পিছনে কারণটা আর কিছুই নয়, আমার মহত্ব। কিন্তু এখন এই লাগালাগির পর আমি কিচ্ছুও বলবো না, ব্যাস। এরপর বেশ কিছুক্ষণ ওকে দিয়ে আর কোনো কথা বলানো গেল না। মুখ যখন খুলল তখন সামান্যই বেরোলো। তোমাদের না বলার কারণ হচ্ছে আমি যা করতে চলেছি সে কাজটা ঠিক নাও হতে পারে। এর মধ্যে তোমাদের জড়াতে চাই না আমি। কাজটা যদি ঠিক না হয় পিটার, বলল ববি, তাহলে তুমি করো না, আমাকে করতে দাও। ফিলিস বলল, তোমরা যদি খারাপ কিছু করো আমিও আছি তোমাদের সঙ্গে। না, মাথা নাড়ল পিটার। তার প্রতি বোনেদের মমতা স্পর্শ করেছে তার হৃদয়। কাজটা বিপজ্জনক, আমাকেই করতে হবে। মা যদি জিজ্ঞাসা করে কোথায় গেছি, তোমরা ভরভরিয়ে বলে না দিলেই আমার উপকার করা হবে। কি জানি আমরা যে বলতে যাব, ঘাড় বাঁকালো বাবি। আছে আছে, আঙ্গুলের ফাঁক দিয়ে একটা একটা করে শিমের বিচি ছাড়াতে ছাড়াতে বলল পিটার। তোমরা জানো আমি একটা দুঃসাহসিক কাজে চলেছি, একা। জানো কেউ কেউ হয়তো এটাকে খারাপ কাজ বলে মনে করতে পারে, কিন্তু আমি মনে করি না। তোমরা যদি আমার বিশ্বাস ভঙ্গ করতে না চাও, মা জিজ্ঞাসা করলে বলবে আমি খনিতে গেছি খেলতে। কিসের খনি? শুধু খনি বললেই হবে। আমাদের বললে অসুবিধা কি পিট? ঠিক আছে বলছি, কয়লা খনি। কিন্তু অমানসিক নির্যাতনেও যেন কথাটা তোমাদের কারোর মুখ ফসকে না বেরোয়। কে আসবে নির্যাতন করতে? বলল ববি। আমরা সঙ্গে থাকলেই উপকার হতো। আমি যদি কয়লা খনি আবিষ্কার করতে পারি, তোমরা সেই কয়লা উদ্ধারের কাজে ঠিকই সাহায্য করতে পারবে, কথা দিল পিটার। বিকেলে চা আর রাতের খাওয়ার মাঝখানে বেশ লম্বা সময় পাওয়া যায়। এই সময় মা ব্যস্ত থাকে লেখালেখির কাজে, মিসেস ভিনিও চলে যায় নিজের বাড়ি। ঠিক 2 দিন পর এরকম নিরাপদ গোধূলি লগ্নে দুই বোনকে হাতছানি দিয়ে ডাকল পিটার। রোমান রথটা নিয়ে এসো আমার সঙ্গে। রোমান রথ হচ্ছে আস্তাবলের উপরের ঘরে পড়ে পাওয়া বহু পুরানো একটা নড়বড়ে পেরাম্বুলেটর। ছেলেমেয়েরা তেল টেল দিয়ে ওটাকে কাজের উপযোগী করে নিয়েছে। তোমাদের দুর্জয় সাহসী তরুণ নেতাকে অনুসরণ করো, বলেই পিছন ফিরে স্টেশনের দিকে হাঁটতে শুরু করলো পিটার। স্টেশনের কাছেই বড় কয়েকটা পাথরের চাই উঠেছে মাটি ফুঁড়ে। সেরকম 3টে পাথরের মাঝখানে দেখা গেল শুকনো উলো খড় আর কাটা ঝোপ। পা দিয়ে ঝোপ সরিয়ে পিটার বলল, সেন্ট পিটারের খনি থেকে এই হচ্ছে কয়লার প্রথম চালান। রথে করে বাড়ি নিয়ে যাব আমরা এগুলা। অর্ডার অনুযায়ী ঠিক নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হচ্ছে। রথ ভর্তি হয়ে আরও উঁচু হয়ে রইল কয়লা। ভরার পর আবার খালি করতে হলো, কারণ 3 জন মিলে ঠেলা ধাক্কা দিয়েও ওটাকে পাহাড় বেয়ে উপরে উঠতে রাজি করানো গেল না। পিটার ঘোড়ার সেজে সামনে থেকে টানল, মেয়েরা ঠেললো পেছন থেকে, তাও না। ফলে সব কয়লা মায়ের কয়লা ঘরে নিতে 3 বার আসা যাওয়া করতে হলো ওদের। কয়লা রেখে একা বাইরে গেল পিটার। যখন ফিরে এলো দেখা গেল কয়লা মেখে ভূত হয়ে আছে। রহস্যময় হাসি তার মুখে। আবার গেছিলাম আমার কয়লা খনিতে, বলল বোনদের। কাল আরও এক চালান নিয়ে আসবো আমরা রোমান রথে করে। সপ্তাহখানেক পর এক সকালে মিসেস ভিনি অবাক হয়ে মাকে বলল, এবারের কয়লায় তো দেখা যায় বহুদিন চলছে। তাই শুনে পরস্পরের দিকে চকচকে অর্থপূর্ণ দৃষ্টিতে চাইল ছেলেমেয়েরা।
মুখে হাসি আর ধরে না। এদিক ওদিক মুখ লুকিয়ে হেসে বেড়ালো সারাটা সকাল। এতদিনে ভুলেই গেছে, পিটারের মনে সন্দেহ ছিল যে কাজটা হয়তো ঠিক নয়। কিন্তু এক ভয়ঙ্কর সন্ধ্যায় খুব সাবধানে পা টিপে টিপে কয়লার স্তূপের আড়ালে এসে দাঁড়ালেন স্টেশন মাস্টার। একটা ব্রেক ভ্যানের ছায়ায় ঘাপটি মেরে বসে থাকলেন, যেন বিড়াল অপেক্ষা করছে ইঁদুরের গর্তের পাশে। স্তূপের উপর ছোট আকারের কেউ একজন খড়মড় খড়মড় শব্দে কয়লা নাড়াচড়া করছে। একসময় কয়লার শব্দ থামল, ছায়ামূর্তিটা কয়লার স্তূপের কিনারে এসে দাঁড়ালো। সাবধানে নেমে আসছে এবার। নিচে নেমে আসতে বস্তা যেই পিঠে তুলেছে, সাপের মতো ছোবল মারল স্টেশন মাস্টারের হাত। খপ করে ধরে ফেলল একটা জ্যাকেটের কলার। কয়লার ভারে কাঁপছে পিটার, হাত থেকে পড়ে গেল বস্তাটা। শেষ পর্যন্ত হাতে নাতে ধরা পড়লি, বেটা চোর, বললেন স্টেশন মাস্টার। আমি চোর না, যতটা সম্ভব জোরালো গলায় বলল পিটার। আমি একজন কোল মাইনার। কি বললে? কোল মাইনার? খেকে উঠলেন স্টেশন মাস্টার। পুলিশকে বলো সে কথা। যার কাছেই বলি না কেন সত্যটা সত্যই থাকবে, জবাব দিল পিটার। তা তো বটেই, বললেন স্টেশন মাস্টার। এবার মুখটা সামলে রেখে চোরটা কোথাকার, চলো স্টেশনের দিকে। প্লিজ না। পিটারের নয়, অন্ধকার থেকে অন্য আর একটা গলা ভেসে এলো। পুলিশে দিও না, বেশি কচি আর একটা গলা ভেসে এলো। গর্জন ছাড়লেন স্টেশন মাস্টার। রেলওয়ে স্টেশনে চলো আগে, বিরাট গ্যাং মনে হচ্ছে। আর কজন আছে দলে? আমরাই শুধু। বলতে বলতে অন্ধকার থেকে বেরিয়ে এলো ববি আর ফিলিস। আমার পিছনে এরকম গুপ্তচরের মতো লেগে থাকার কী অর্থ শুনি? রেগে উঠল পিটার। মনে হচ্ছে তোমার পিছনে সত্যিই গুপ্তচর লাগানো দরকার আছে, বললেন স্টেশন মাস্টার। এবার চলো সব কজন, সোজা স্টেশন। প্লিজ না, বলল ববি। আপনিই তো বিচার করতে পারেন। আমরা স্বীকার করছি পিটারের সমান দোষে আমরাও দোষী। কয়লা বয়ে বাড়ি নিয়ে যাওয়ার ব্যাপারে আমরা ওকে সাহায্য তো করেছি। আমরা জানতামও ও কোথায় পায় কয়লা। না, তোমরা জানতে না, প্রতিবাদ করল পিটার। হ্যাঁ জানতাম, বলল ববি। প্রথম থেকেই জানি আমরা। তোমার মান থাকে না বলে ভান করেছি যেন কিছুই বুঝিনি। একেবারে ধসে গেল পিটার। বলে কি? খুঁজে পেতে সে একটা কয়লা খনি আবিষ্কার করল, ধরা পড়ল। এখন জানা যাচ্ছে ওর গোপন রহস্য না জানার ভান করে রেখেছিল ওর দুই বোন। আমাকে টেনে রেখেছেন কেন? বলল সে। ছাড়েন, আমি পালাবো না। কলার চেপে ধরা মুঠি কিছুটা আলগা করলেন স্টেশন মাস্টার। তারপর ছেড়ে দিয়ে একটা ম্যাচ জেলে ওদের তিনজনকে ভালো করে দেখলেন। আরে, চমকে গেলেন তিনি। তোমরা ওই তিন চিমনির বাড়ির ছেলে মেয়ে না? ভালো ভালো পোশাকও পরেছ। বলো তো, তোমরা এই কাজ করতে গেলে কেন? তোমাদের কেউ শেখায়নি চুরি করা কত বড় অপরাধ? এটাকে চুরি বলে মনে হয়নি আমার, বলল পিটার। ধরেই নিয়েছিলাম এটা চুরি নয়। যদি বাইরের দিক থেকে নিতাম তাহলে হয়তো এটাকে চুরি বলা যেত। কিন্তু আমি যখন ভেতর থেকে খুঁড়ে নিচ্ছি, ভেবেছিলাম একে মাইনিং হিসাবে ধরা যায়। তাছাড়া বাইরে থেকে নিতে নিতে ভেতর পর্যন্ত পৌঁছাতে আপনাদের 1000 বছর লেগে যাবে। তা লাগবে না। তোমরা কি মজার ছলে খেলা হিসেবে কয়লা সরাচ্ছিলে? ওই ভারী ভারী কয়লার বোঝা পাহাড়ের উপর টেনে তোলা কি মজার খেলা? মুখ গোমড়া করে বলল পিটার। তাহলে বলো তো কেন? স্টেশন মাস্টারের কণ্ঠস্বর অনেক নরম হয়ে এসেছে। ওই যে কদিন আগে খুব ঠান্ডা পড়েছিল না, মা বলল লাফঝাপ দিয়ে গা গরম করে নাও, আগুন জ্বালা যাবে না। কয়লা কেনার টাকা নেই, আমরা এখন গরিব হয়ে গেছি। আগে আমাদের বাড়িতে ঠান্ডার দিনে সবসময় আগুন জ্বালা হতো। আমরা যখন শহরে ছিলাম, বাবা যখন... থামো, ফিসফিস করে ধমক দিল ববি। চিবুক ঘষছেন এখন স্টেশন মাস্টার। বললেন, বেশ, এবারের মতো ছেড়ে দিচ্ছি তোমাদের। ধরে নিচ্ছি যেন কিছুই হয়নি, বুঝেছ? তবে এই যে পিচ্চি ভদ্রলোক, তুমি খেয়াল রেখো, চুরি চুরি। যেটা আমার সেটা তোমার নয়। এটাকে খনি আবিষ্কার করো বা মাইনিং যাই বলো, আমারটা যদি বিনা অনুমতিতে নাও তাহলেই চুরি। পালাও এবার, বাড়ি যাও। আমাদের কোনো শাস্তি না দিয়ে ছেড়ে দিচ্ছেন? অবাক হলো পিটার। আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো, বলল ববি। সত্যিই, বলল ফিলিস, খুব মহৎ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলে পিছন ফিরে হাঁটতে শুরু করলেন স্টেশন মাস্টার। আমার সঙ্গে কথা বলবে না, ঢাল বেয়ে উপরে উঠতে উঠতে অভিমান উথলে উঠেছে পিটারের কণ্ঠে। তোমরা গুপ্তচর, বিশ্বাসঘাতক, তোমরা ওর কথা গায়ে মাখল না মেয়েরা। পুলিশ স্টেশনে যেতে হয়নি,
পিটারকে সঙ্গে নিয়ে নিরাপদে 3 চিমনিতে ফিরতে পারছে, এতেই ওরা খুশি, খোদার কাছে কৃতজ্ঞ। আমরা তো স্বীকারই করলাম, একা তোমার দোষ না, আমরাও দোষী, নরম গলায় বলল ববি। কিন্তু আসলে তো তা নয়। কোর্টে বিচার হলে তাই হতো, বলল ফিলিস। রাগ করো না পিটার, তোমার গোপন রহস্য জানা যদি এতই সহজ হয়, সেটা কি আমাদের দোষ? এই বলে ওর একটা হাত ধরল সে। পিটার আর বেশি উচ্চবাচ্য করল না, বোনদের এ সহানুভূতি মন ছুঁয়েছে ওর। যাই হোক, কয়লা জমিয়েছে অনেকক্ষণ চুপচাপ হেঁটে বলল পিটার। এতে খুশি হতে পারছি না আর এখন, যা বিপদ হতে যাচ্ছিল, সভয়ে বলল ববি। ঠিক জানি না, আবার সম্মতি ধারণ করেছে পিটার। এখনও আমার যেন মনে হচ্ছে মাইনিং করায় কোনো দোষ নেই। কিন্তু মেয়েরা ঠিকই জানে এটা কত বড় অন্যায়, এবং এও জানে মুখে যাই বলুক পরিষ্কার টের পেয়েছে পিটারও। গল্পপাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা গল্প শুনতে পছন্দ করে তাদের সাথে গল্পগুলো শেয়ার করুন। আবার দেখা হবে নেক্সট কোনো পর্বে, ততক্ষণ ভালো থাকুন।